যে আপনারা কি আসলেই মনে করেন যে জাতীয় সঙ্গীত গাওয়া উচিত না, জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া উচিত? আপনারা কি আসলেই মনে করেন যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে গেলে আপনাদের স্লোগান দিতে হবে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই? আপনারা কি আসলেই মনে করেন যে গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম তিনি পাকিস্তান পন্থায় ছিলেন না 1971 সালে? আপনারা কি আসলেই মনে করেন এই কথাটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঠিকানায় খালেদ মহিউদ্দিন এই টক শোতে গিয়ে এবার উপদেষ্টা মাহফুজকে কঠিন জবাব দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জনাব নুরুল ইসলাম সাদ্দাম ভাই। দর্শক, আপনারা জানেন যে সাংবাদিক খালেদ মহিউদ্দিন কি ধরনের প্রশ্ন করেন, মানে কি আক্রমণাত্মক প্রশ্ন করেন, এমন পেঁচিয়ে ঘুরিয়ে প্রশ্ন করেন যা অনেক নেতাকর্মীরা হিমশিম খেয়ে যায় উত্তর দিতে। আপনারা এর আগে দেখেছেন বিএনপির নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে উত্তর দিতে পারেনি। তো জামাত ইসলামের কিছু নেতাকর্মীরা খালেদ মহিউদ্দিন ভাইয়ের টক শোতে গিয়েছেন এবং যথাযথ উত্তর দিয়েছেন। তো আজকের এই টক শোতেও শিবিরের সেক্রেটারি কঠিন জবাব দিয়েছেন। তাকে প্রশ্নের ভিতর জড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু শিবির সেক্রেটারি অত্যন্ত মেধাবী, তিনি সেই রকমভাবেই উত্তর দিয়েছে। তো প্রিয় দর্শক, এখানে গোলাম আজমের কথা এসেছে এবং মাহফুজের যে দুইটা পোস্ট যেটা নিয়ে বিতর্ক উঠেছে এইগুলো বিষয়ে এসেছে এবং এটার সুন্দর সমাধানও দিয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম ভাই। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা সেই টকশোর ভিডিওটা একটু দেখে আসি। আপনি জানেন যে এই সরকারের বর্তমান উপদেষ্টা জনাব মাহফুজ আলম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সেইখানে তিনি কি বলেছেন সেটা আপনি জানেন। আমি আপনার কথাটা বলি। আপনি সেইখানে, যদিও তিনি জামায়াতের বা শিবিরের কোনো নেতার নাম বলেননি, দলটির নামও বলেননি, তিনি শুধু 71-এর যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে বলেছেন, পাকিস্তান পন্থা বাদ দিতে বলেছেন। তিনি রাজাকার শব্দটিও ব্যবহার করেননি। কিন্তু উপদেষ্টা মাহফুজের বক্তব্যের সমালোচনা আপনি করেছেন। আপনার প্রতিক্রিয়া দেখানোর কারণ কি? আপনার সমালোচনা ভাষা এরকম ছিল যে আপনি বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন। কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন এটা তার জন্য মানায় না। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খালিদ ভাই। বিষয়টি আপনি দুইটা স্ট্যাটাস মূলত মাহফুজ আলম দিয়েছিল। প্রথম স্ট্যাটাসের পরে তিনি যেটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটি আবার 5 মিনিটের মাথায় তিনি এটা ডিলিট করেছিলেন। ওইখানে তিনি কিছু হুমকি বা স্পেসিফিক সংগঠনের নাম, আমার মানে ইসলামী ছাত্র শিবিরের নাম তিনি মেনশন করেছিলেন। ওই প্রেক্ষাপটে মূলত কথাটা বলা। আর তিনি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সেখানে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করা, জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে বিশেষ করে সাধারণ আমাদের যে চাহিদাগুলো ছিল, আওয়ামী ফ্যাসিবাদের গণহত্যার বিচারের দাবিতে তিনি সরব থাকবেন, সামগ্রিক এই বিষয়গুলো না করে বিভিন্ন সময় তিনি আমরা লক্ষ্য করেছি এই জাতীয় বিতর্কগুলো তিনি তৈরি করার চেষ্টা করেন। তার মধ্যে যেটা তিনি করেছেন, রাজাকার শব্দটা উল্লেখ করেছেন তিনি, এবং পাকিস্তান পন্থার কথা তিনি বলেছেন স্পেসিফিক ভাবে। তিনি ইন্টেনশনালি, আমি কথাটা বলেছি, তিনি ইন্টেনশনালি এই কথাগুলো বলেছেন এবং তার শপথের সময় তিনি যে বাক্যগুলো উচ্চারণ করেছিলেন তার মধ্যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্রতি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি কোনো ধরনের আইনের ভায়োলেশন বা অন্য কোনো কথাগুলো বলতে পারেন না। ওই প্রেক্ষাপটেই মূলত কথাগুলো আসছে। আর মূলত স্পেসিফিক যে কারণে করা হয়েছে বা তাকে মেনশন করা হয়েছে তিনি শপথের ভায়োলেশন করেছেন, এটা হচ্ছে তার দ্বিতীয় পোস্টের উপর ভিত্তি করে, যেটি সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন এটা চাওয়ার হয়েছে এবং ব্যাপক সমালোচনার মুখোমুখিও তিনি হয়েছেন। যেহেতু তিনি দ্বিতীয় পোস্টটা প্রত্যাহার করেছেন, সেহেতু আমি প্রথম পোস্ট ধরে একটু জানতে চাই যে আপনারা কি আসলেই মনে করেন যে জাতীয় সঙ্গীত গাওয়া উচিত না, জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া উচিত? আপনারা কি আসলেই মনে করেন যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে গেলে আপনাদের স্লোগান দিতে হবে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই? আপনারা কি আসলেই মনে করেন যে গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম তিনি পাকিস্তান পন্থায় ছিলেন না 1971 সালে? আপনারা কি আসলেই মনে করেন এই কথাটা? আপনার চিন্তাটা আসলে কি এখানে? আমরা এমনিতে শুনে থাকি যে ইসলামী ছাত্র শিবির আসলে 1971-এর পরেই যারা ইসলামী ছাত্র শিবির করতেছেন তারা 1971-এর আগে কারো জন্ম হয় নাই, তারা আসলে 71 বাংলাদেশ এসব বাস্তবতাগুলি ধারণ করেন। কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে যখন
এইসব স্লোগান অন্য কারণে দেখা যায় এবং মাহফুজের প্রতি উপদেষ্টা মাহফুজের প্রতি বড় আক্রোশটা দেখা যায় একটা কারণে, যে তিনি বারবার জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলেন, তার রোলটা ক্লিয়ার করার কথা বলেন, তখন তিনি সকলের শত্রুতে পরিণত হন। এই ব্যাপারটা এরকম কেন জনাব সাদ্দাম, আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন। আমার বক্তব্যে তার প্রতি খুব বেশি ক্ষোভ প্রকাশ করেছি বিষয়টা এরকম তো না। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, আমি বলেছি তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা ঠিক বলেননি। আমাকে বলেছেন না জামাতকে বলেছেন না বিএনপি কে বলেছেন সেটা আমার কোনো প্রশ্ন ছিল না বা অনুষঙ্গের কারণও ছিল না। তিনি পাকিস্তান পন্থার কথা বলেছেন, আবার তিনি রাজাকারের কথাগুলো বলেছেন। এই শব্দগুলো তো রাজনীতিবিদদের বা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক প্ল্যাটফর্মে বলাটাই শোভনীয়, এটা আমি মনে করেছি। দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতের বিষয়টা তো আসছে ওনার স্ট্যাটাসের পরে গিয়ে, যে বিষয়টা ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল ছাত্র সংগঠনের কিছু কর্মীরা আমরা দেখেছি জাতীয় সঙ্গীত সমস্যার উচ্চারণ করেছে। বিষয়টা সম্বন্ধে আমি অতটা অবগত ছিলাম না। আমি পরবর্তীতে দেখলাম যে কি কারণে এই ক্ষোভটা তারা দেখিয়েছে। এখানে নাকি এনসিপির বক্তব্য বা হচ্ছে বিশেষ করে বাকশাসের যারা একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য ছিল যে ওইখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে। বাধাটা প্রদান করলো কি? সেখানে ভিডিও ফুটেজ তো রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, তাদের নামগুলো খোলাসা করা উচিত। এখানে ইন্টেনশনালি মেনশন করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে, আর ইসলামী ছাত্র শিবিরে তো কেউ সেখানে ছিল না। সুতরাং জাতীয় সঙ্গীতের কথা যখন জাতীয় সঙ্গীতকে জনাব সাদ্দাম, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওইখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ঘোষণায় উল্লাস প্রকাশ করতে গিয়ে এবং উল্লাসের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল, এই জাতীয় সঙ্গীত গাওয়াটা বন্ধ করা হচ্ছে, চাপ দিয়ে এটাকে বাদও করা হচ্ছে। এবং আমরা কিন্তু আগেও দেখেছি জামায়াতের যে সাবেক আমির জনাব গোলাম আজমের ছেলে, তিনি কিন্তু এই জাতীয় সঙ্গীত বাতিল করার কথা বলেছেন শিবিরের পক্ষ থেকে। এবং জামায়াতের আমিরের যে ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জনাব আজমি, তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের ব্যাপারেও একটু আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাই। যে তিনি বলেছেন যে, কিন্তু আমরা তো আসলে সাক্ষ্য প্রমাণই দেখছি যে তিনি আসলে বাংলাদেশের পক্ষেই ছিলেন না, তার পন্থাটাই পাকিস্তান পন্থা ছিল। আপনি পত্রিকা দেখলেও দেখবেন, সবকিছুর ক্ষেত্রেই দেখবেন, যেটার ক্ষেত্রে তো তিনি কখনো এটা অস্বীকার করেনও নাই যে তিনি যে পাকিস্তান পন্থার লোক ছিলেন। এটা তার পার্সোনাল ওপিনিয়ন এবং জামাত ইসলাম ব্যাপারে ক্লিয়ার করেছে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেউ না ছিলেন না। এই কারণে তার ব্যক্তিগত মতামতের ব্যাপারে আমার কোনো বক্তব্য দেওয়াটা শোভনীয় নয়। জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। ওই সময় ঘটনাটা একটু আমি যদি জেদ ধরি, আমি যতটুকু দেখতে পেয়েছি অনলাইনে বা শুনতে পেয়েছি, এখানে উপস্থিত যারা ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম না, সেখানে আজান হচ্ছিল, সম্ভবত ওইখানে যারা হুজুর যারা ছিল কয়েকজন এটার ব্যাপারে বলেছে যে এটা একটা এখন থামাতে হবে, অথবা আরো কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা ভিডিও ফুটেজ রয়েছে, সেখান থেকে তদন্ত করতে হবে। জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, যেহেতু বাংলাদেশ এটা তার সংবিধানে জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে ইনক্লুড করা হয়েছে, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে ওন করি। সুতরাং জাতীয় সঙ্গীত যতদিন তার সংবিধানে রয়েছে এ ব্যাপারে নেগেটিভ মন্তব্য করা আমাদের জন্য শোভনীয় নয়, এটা প্রয়োজনও আমরা মনে করি না ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতটা নিয়ে যেহেতু দীর্ঘদিনের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন মতের কথাগুলো রয়েছে, 1905 সালের প্রেক্ষাপটে একটা প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছে। এই জাতীয় সঙ্গীতের বিতর্গত মানে এর সুর ধার করা বা নানান ধরনের কথা এখানে রয়েছে। সেই বিষয়গুলোতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি প্রয়োজন মনে করে এই রাষ্ট্র, তাহলে রাষ্ট্রের এটা দায়িত্ব যে জনসাধারণের সেন্টিমেন্ট যাচাই বাছাই করে এই জাতীয় সঙ্গীত যেহেতু সবাইকে ওন করতে হবে, একটা জাতীয় সঙ্গীত একটা ইউনিটি তৈরি করে। কার কথা জানা আছে ইসলামী ছাত্র শিবির বাদে যারা জাতীয় সঙ্গীত ওন করতেছেন এই সময় হিসাবে, মানে দল হিসাবে? ইসলামী ছাত্র শিবির ওন করছে না এটা তো আমি বলি নাই। ইসলামী ছাত্র শিবির যেহেতু এটা সংবিধানে রয়েছে অবশ্যই আমরা ওন করবো। বাংলাদেশের সংবিধান ওন করছি, সার্বভৌমত্বকে ওন করছি। আমি ফেসবুকে দেখতে পাচ্ছি বা বিভিন্ন লেখালেখি অনেক আগে থেকেই চলছে জাতীয় সঙ্গীত সংক্রান্ত বিষয়। সুতরাং জাতীয় সঙ্গীতের ব্যাপারগুলো নিয়ে যারা আমার মনে হয় যে এই ব্যাপারটা জনাব সাদ্দাম আপনার বক্তব্য পরিষ্কার। আপনি মনে করেন যদি জাতীয় সঙ্গীত নিয়ে কারো কোনো আপত্তি থাকে, সেই আপত্তি যদি জনগণের আপত্তি হয় সেটা যাচাই বাছাই করে এটা পরিবর্তন করাই যেতে পারে, বা এটা পরিবর্তন করলেও কোনো অসুবিধা নেই, সেটা আমি পরিষ্কার। এই গোলাম আজমের বাংলায় এই স্লোগানটা শাহবাগে কারা দিল? আপনারা দিয়েছেন জনাব সাদ্দাম? যেটাতে এনসিপি বলছে যে যারা এই স্লোগান দিয়েছে তাদের দায় দায়িত্বই সংশ্লিষ্ট পক্ষটিকে বহন করতে হবে। এই স্লোগানটা কারা দিল? মানে আপনারা দিয়েছেন? প্রথমত হচ্ছে কোনো ব্যক্তির নাম নিয়ে স্লোগান দেয়া ইসলামী ছাত্র শিবির তার কোনো প্রোগ্রামে কোনো মিছিলে দিয়েছে এরকম কোনো প্রমাণ আপনি দেখতে পারবেন না। আমরা কোনো ব্যক্তির পূজায় বিশ্বাস করি না। দ্বিতীয়ত হচ্ছে এই বাংলা অধ্যাপক গোলাম আজমের কি শেখ মুজিবের কি জিয়াউর রহমানের
আমরা মনে করি এই বাংলাটা হচ্ছে বাংলার আপামর সাধারণ মানুষের, যারা এখানে জন্মগ্রহণ করেছে, দেশের পক্ষে কাজ করছে, দেশের সার্বভৌমত্বকে যারা ওন করে, তারাই হচ্ছে এই বাংলার মানুষগুলো। সুতরাং কোন স্পেসিফিক মানুষের বাংলা বা স্পেসিফিক ভাবে এই স্লোগানগুলোতে আমরা ধারণ করি না, বিশ্বাস করি না। দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামীর ওইখানে যারা ওইখানে তো আপামর ছাত্র জনতা, সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। যেহেতু গোলাম আজম তিনি এই দেশের স্বীকৃত নাগরিক, রাষ্ট্র কর্তৃক তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে, তিনি বাংলাদেশের নাগরিক, সুতরাং তিনি জামাত ইসলামের আমির ছিলেন। জামাত ইসলামীর যারা ওইখানে উপস্থিত ছিলেন তাদের কেউ আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিতে পারে। জামাতের কোনো না, আপনি বলছেন যে ব্যক্তির নাম ধরে কোনো স্লোগান জামায়াত শিবির এরা দেয় না, আবার বলছেন আবেগের বশবর্তী হয়ে দিতে পারে। এটা কে দিয়েছে, মানে আপনার কি জানা আছে? না, আমার জানা নেই। আপনারা পার্টির মধ্যে এটা নিয়ে কথা বলেছেন যে এরকম একটা স্লোগান কে দিল, ওই মুহূর্তে এই স্লোগানটা দেওয়ারই বা দরকার কি ছিল? ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দেওয়া হয়নি, এবং আমি সেখানে পার্সোনালি উপস্থিত ছিলাম না। যতটুকু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, কে দিয়েছে এই ব্যাপারে কোনো তথ্য আমরা পাইনি। ওকে, আমি আপনাকে প্রশ্নটা করে রাখি, জনাব মাহফুজকে সাইবার জগতে যে আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে, যে আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে এবং মুখে আনা যায় না এরকম গালাগালি যেগুলি করা হচ্ছে, সেগুলির ব্যাপারে আপনার কোনো ধারণা আছে যে এগুলি আসলে কারা করছেন? সেই ব্যাপারে প্রশ্নটার উত্তরটা পরে আপনি নিশ্চয়ই দিবেন। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো এই টকশোটা অনেক বড় টকশো, 1 ঘন্টার উপর। আপনারা যদি পুরো টকশোটা দেখতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা পুরোটা দেখতে পারেন। খুবই সুন্দর একটা টকশো হয়েছে। তো আমি যে পর্যন্ত ভিডিও আপনাদের দেখালাম, তো সেখানে নুরুল ইসলাম সাদ্দাম ভাই যে জবাবগুলো দিয়েছে, সেই জবাবগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।